Assalamualaikum. This is me Fatima Chaudhary and welcome back to my another vlog. I hope you all guys doing well. আজকের ব্লগটা কিসের হতে যাচ্ছে নিশ্চয়ই এতক্ষণ আপনারা বুঝে ফেলেছেন। হ্যাঁ, ফাইনালি আমরা কলকাতায় যাচ্ছি। তো অনেক দিন যাব করে তো যাওয়া হলো না, কারণ আমরা অনেকবার ভিসা অ্যাপ্লাই করেছি অ্যান্ড ভিসা পাইনি। তো এই হলো কথা। তো ফাইনালি আমরা ভিসা পেয়ে গিয়েছি অ্যান্ড ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমরা কলকাতায় চলে যাব। তো এখন আমরা টানেলে আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠলাম। তো আমরা এই নিয়ে 3বার টানেলে আসলাম আর কি, নতুন যে টানেলটা হয়েছে আমাদের চিটাগংয়ে। প্রথম যে 2বার আমরা টানেলে এসেছিলাম, তো ওই মানে রাতের সৌন্দর্যটা অন্যরকম, বাট আমরা সকালবেলা কখনো আসা হয়নি, আজকে আসা হলো আর কি টানেলে। তো দেখা যাক ভেতরে কেমন। তো এই দেখেন আমার চোখের অবস্থা খুবই বাজে, মানে কারণ আমার রাতের বেলা ঘুম হয়নি। আমি যখন কোথাও যাওয়ার একটা প্ল্যান থাকে, বিশেষ করে দেশের বাইরে, তখন আমার রাতে মানে তার আগের দিন আমার রাতে ঘুম হবে না, কারণ সকালে আমার আর্লি উঠতে হবে, কিভাবে এয়ারপোর্টে পৌঁছাবো বা ঠিক সময় মতো পৌঁছাতে পারছি কিনা, এইরকম বিভিন্ন টেনশন থাকে, যার জন্য আমার ঘুম হয় না। তো আমরা টানেলের ভেতরে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আসলে রাত দিন কোনো রকম কিছু ভ্যারি করে না, কারণ রাতের বেলা যেই রকম সুন্দর মানে সকালবেলাও সেরকম বোঝা যায় না যে এটা সকাল না রাত, আসলে এরকম কোনো কিছুই বোঝা যায় না। তো টানেলের ভেতরটা আমরা ঢুকে যাচ্ছি, একটু পরে আমরা ইনশাল্লাহ এয়ারপোর্টে পৌঁছে যাব। আমরা এখন এয়ারপোর্টের পথেই, ইনশাল্লাহ আর কিছুক্ষণের মধ্যেই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব। তো সবচেয়ে যেটা পেইন লাগে আমার এয়ারপোর্টে আর কি, আসলে এক জিনিস বারবার চেক করা, মানে এই জিনিসটার জন্য আমার দেশের বাইরে যেতে খুবই বিরক্ত লাগে। আর এই যে বড় বড় লাগেজগুলো কতবার চেকিং করতে দিতে হয়, স্ক্যান করতে দিতে হয়, মানে এত প্যারা কি বলবো, মানে আমার কাছে আসলেই বিরক্ত লাগে। তো এই আর কি। তো তুলনামূলকভাবে আমাদের লাগেজ কম, একটা বড় লাগেজ, একটা ছোট লাগেজ, আর আরিয়ানরি 2টা হ্যান্ড ক্যারি করেছে, 2টা ব্যাগ, আর আমার একটা ছোট ব্যাগ আছে, এই তো। কারণ আমি খুব বেশি আসলে লাগেজ ক্যারি করি না। তো আমি কি করেছি, লাগেজের ভেতরে আমি 2টা বড় বড় ব্যাগ নিয়ে নিয়েছি। তো যখন আসবো অবশ্যই জিনিসপত্র তো বেশি হবেই, তো তখন যেন আমি ওই ব্যাগের মধ্যে যেন জিনিসগুলো ক্যারি করে নিয়ে আসতে পারি আর কি। তো এইদিকে আরিয়ান তো আছে আমার পেছন। তো ওই যে একটু আগে মানে বলছিলাম যে মানে দেশের বাইরে যাওয়াটা কিছু জিনিস এত পেইন লাগে আমার, এত প্যারা দেয়। যেমন ধরেন এখানে 2 ঘন্টা আগে এসে বসে থাকতে হয়, এটা একটা প্যারা। আর কেন জানি মনে হচ্ছে মানে কলকাতায় কেউ যাচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে পুরো দেখেন খালি একদম, আল্লাহ জানে নাকি কলকাতায় মানুষ ভর্তি হয়ে গেছে, এটাও বুঝতেছি না। হয়তো প্লেনে যাচ্ছে না, বাসে যাচ্ছে, এমন হতে পারে। যাই হোক, তো এই সময়ে আমরা যেহেতু সকালে কোনো ব্রেকফাস্ট করে আসি নাই, আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে। তো আমরা একটা বার্গার, তারপর একটা ইনস্ট্যান্ট নুডলস আর জুস নিলাম। তো এটা মোটামুটি আমরা খেলাম, আর এত মজা লেগেছে, আসলে পেটে অনেক ক্ষুধা ছিল, হয়তো তার কারণে অনেক বেশি মজা লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখনও ওয়েট করছি, হয়তো আর একটু সময় লাগবে। তো ওয়েট করতে করতে আমরা অনেক গল্প করে ফেললাম, কী করব, কোথায় যাব, এইসব আর কি হাবিজাবি কথাবার্তা। তো এই যে আমরা চলে যাচ্ছি, একটু পরেই ফ্লাই করবে। তো যা আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। তারপরও ভয় তো লাগে, মৃত্যু ভয় তো সবারই থাকে। তো আজকে কিন্তু অসম্ভব ধরনের রোদ, মানে কীরকম রোদটা আমি বুঝাইতে পারবো না। প্লেনে বসার পরে অনেককে দেখি গান শুনে, অনেকে বই পড়ে, বাট আমার কোনো কিছুতেই কোনো মনোযোগ যায় না। আমি বিশ্বাস করেন শুধু দোয়া ইউনুস পড়ি অথবা অন্যান্য দোয়া পড়ি, মানে খুব ভয় লাগে আমার, সত্যি কথা, আমার মানে খুবই ভয় লাগে। তো অলমোস্ট আমরা কলকাতায় চলে এসেছি, আর 10 মিনিট হয়তো লাগবে আমরা কলকাতায় মানে ল্যান্ড করতে। তো চলে এসেছি আমরা কলকাতায়। এখন আমরা নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। দেখতেই পাচ্ছেন এখানকার এয়ারপোর্টটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর কলকাতা সবসময় আমার ভালো লাগার মতো একটা জায়গা, বাট জানি না এইবার এসে কেমন লাগে, আল্লাহই জানে। এবার কেন জানি আমার কলকাতায় আসতে ইচ্ছা হচ্ছিল না, আসলে কেন আমি জানি না, মানে মনটা কেমন জানি খারাপ ছিল। আর সবচেয়ে বড় কথা, আমার ডোরিমন, লেও, বক্সি ওদেরকে রেখে আসছিলাম, তো হয়তো এটার জন্য হতে পারে, আই ডোন্ট নো। এয়ারপোর্টের যা প্রসেসিং আছে তা সবগুলোই হয়ে গিয়েছে। এখন আমরা একটা ক্যাব নিব, অ্যান্ড সেই ক্যাবে করে যে হোটেলটা বুকিং করেছি সেখানে আমরা চলে যাব ইনশাআল্লাহ।
আসলে দেশের বাইরে গেলে মানে আমার কাছে মনে হয় যতটা লাগেজ কম নেওয়া যায় ততটাই মানে প্যারা কম। আপনি ১ টা নেন, ২ টা নেন, অনেকে তো দেখি যে আরও বেশি নেয়। কিন্তু আমি যতটুকু সম্ভব আসলে কম নেওয়ার চেষ্টা করেছি। তারপরও আমার এগুলোও কেমন জানি খুব বেশি প্যারা মনে হয়। ধরেন আপনি কলকাতা থেকে অন্য কোনো শহরে যাচ্ছেন, তখন কিন্তু এই লাগেজগুলো খুবই প্যারা দেয়। দেখা যাচ্ছে এগুলো অন্য কোনো হোটেলে রেখে যেতে হয় বা আপনি যে হোটেলে আছেন সেই হোটেলে রেখে যেতে হয়। মানে অনেক বেশি প্যারা। আমরা এখন ক্যাব খুঁজছি। তো ইনশাআল্লাহ একটু পরেই ক্যাবটা পেয়ে যাব। কারণ এখানে আসলে অনেক মানে দরদাম করে নিতে হয় আরকি ক্যাবগুলো। কারণ অনেক বেশি বলে। যেহেতু সবাই জানে যে এখানে টুরিস্ট সবাই। তো ওদের যদি আপনি ট্যাক্সি করেও যান যে মানে হলুদ রঙের ট্যাক্সিগুলো, ওগুলোও কিন্তু অনেক বেশি দাম বলে। তো আপনার কাছে মানে এখানে দরদাম করে তারপরে উঠতে হবে। হ্যাঁ? আপনি কয়েকটা দেখবেন, দেখে যেটা আপনার কাছে কম মনে হবে মানে সেটাতেই আপনি উঠবেন এরকম আরকি। তবে ক্যাবগুলো ভালো। ওখানে এসি থাকে। যেহেতু আপনি জার্নি করে আসছেন এসিটা খুবই দরকার। আর যেগুলো নরমাল ট্যাক্সি আছে মানে হলুদ রঙের যে ট্যাক্সিগুলো আছে ওগুলোতে কিন্তু এসি হবে না। তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে, হোটেল ওয়েলসন। এটা আমরা বাংলাদেশ থেকেই বুকিং করে এসেছিলাম এখানে। তো উপর থেকে দেখে তো মনে হচ্ছে ভালো। তবে আমার কাছে মনে হয়েছে মানে ওয়েলসনের যে প্রাইসটা আছে এটা আমার কাছে বেশি মনে হয়েছে। আমরা ২ টা রুম নিয়েছি। যেহেতু আমার ছেলে ২ টা, একটা রুমে আর আমরা ২ জন এক রুমে। তো এটা হলো আমাদের রুম যেটা মানে আমরা নিয়েছি। আমাদের রুমটা হলো এরকম। রুম বেশ ভালোই, কিন্তু এখানে আলো বাতাস আসার কোনো রকম সুযোগ নাই। আর এই রুমগুলোর ভাড়া পড়ছে আপনার হলো ৪,০০০ রুপি, ৪,৫০০ রুপি, সরি ৪,৫০০ রুপি। আর এইটা হলো আরিয়ান আর অ্যান্ড্রির রুম। এটাও বেশ বড়সড়, ঠিক আছে। বাট ওই যে বললাম প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে আরকি। এই আরকি। আর সব কিছুই ঠিক আছে। আর এখান থেকে সবকিছু কাছে, নিউ মার্কেট বলেন, তারপর রেস্টুরেন্টগুলো সবগুলোই কাছে। আর আমরা বাঙালিরা বেশিরভাগ চাই নিউ মার্কেটের আশেপাশেই থাকতে, যেহেতু আমরা নিউ মার্কেট থেকে কেনাকাটা করি। তো এখন আমরা চলে আসলাম খেতে। প্রায় ৩:৩০ বেজে গিয়েছে। আমাদের রুমে লাগেজ-টাগেজগুলো রেখে আমরা সবাই ফ্রেশ হয়ে দেন আমরা খেতে চলে এসেছি। আর খেতে এসে এখানে আসলে সব রেস্টুরেন্টই মোটামুটি অনেক জ্যাম। আর তারপরও আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি এখানে একদম পাশেই, আমাদের হোটেলের পাশেই। একটা থালি নিয়েছি আমি, আমার দেখতে খুব সুন্দর লাগছিল। তো একটা থালি নিলাম। থালিতে অনেক কিছুই আছে এখানে, দেখতেই পাচ্ছেন ডিমের কারি, চিকেন, ডাল, অনেক কিছুই আছে। আর ওরা এমনিতেই নরমাল সাদা ভাত, তারপর আপনার চিকেন, একটা হলো আলু ভাজা আছে এখানে। আলু ভাজা, ভাজি না, এটা ভাজা, একদম কুরকুরে কুরকুরে আলু ভাজা। এটা ডাল দিয়ে খেতে অনেক বেশি টেস্টি। তো আমরা লাঞ্চের পর আমরা একটু চা তো না খেলেই না। কলকাতার চায়ের মতো মজা আমার মনে হচ্ছে আর কোথাও নেই, এত টেস্টি। তো আমরা যে কয় কাপ চা খাই কলকাতায় গেলে মানে এটা হিসাব নাই। তারপর আমরা একটা চলে আসলাম গিটার শপ। আসলে এটা একটা গিটার শপ না, মানে এখানে সব ধরনের ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। তো আমরা বেসিক্যালি আমরা এখানে এসেছি মানে আরিয়ান আর তার বাবার জন্য এখানে গিটার লাগবে। তো গিটারটা আসলে এখানে এই শপটা ছাড়া আর কোথাও পাওয়া যায় না। যার জন্যই আসলে আমরা কলকাতায় আসলাম। এই আরকি আমাদের মানে মূল জিনিসটা হলো এখান থেকে গিটার নিয়ে যাওয়া, গিটার কেনা আরকি, এটাই। তো সন্ধ্যায় চলে গেলাম আমরা নিউ মার্কেটে। যেহেতু আমরা কেনাকাটা তো করবোই টুকটাক। আর এখানে এসে দেখি অনেক বেশি বৃষ্টি পড়ছে। আর এবার কলকাতায় গিয়ে আসলে যেটা দেখলাম মানে এত লোক, মানে এটা আমি আসলে কল্পনাও করিনি যে এত লোক হবে। তো মানে যেটা আমার মনে হচ্ছে যে এখানে এখন বাস আসছে। তো আমার মনে হচ্ছে ওই বাংলাদেশ থেকে যে বাসগুলো আসছে ওই বাসে করেই অনেক মানে লোক চলে আসছে, অনেক মানুষ চলে আসতেছে। তো যার কারণে এখানের টুরিস্টটা অনেক বেশি হয়ে গিয়েছে। মানে এত বেশি যে এখানে হাঁটা যাচ্ছে না, এই অবস্থা। তো নিউ মার্কেটের সামনেই একটা এরকম একটা স্টোর আছে। এখানে আপনার প্রতি মানে কি বলবো, সারা বছরই এখানে ডিসকাউন্ট চলে। 10 to 70% পর্যন্ত ডিসকাউন্ট। তো এখানে ঢুকলাম মানে কি আছে দেখার জন্য। আসলে তেমন কিছু আমার চোখে পড়ে নাই। শপিং শেষ করে রাতে আমরা চলে গেলাম আমার খুব পছন্দের একটা হোটেল কাস্তুরিতে। আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট কাস্তুরি। এখানে আমি আসলে আগে যখন আসতাম তখন খুবই খাওয়া হতো। বাট মানে ওই কাস্তুরির সাথে এই কাস্তুরির কোনো রকম মিল নাই। কেন বলছি? কারণ তখনকার যে আপনার খাবারের মেনুগুলো ছিল, এখনের তার কিছুই নাই, সবগুলো চেঞ্জ। আমার এবারের কাস্তুরির খাবার খুব একটা বেশি ভালো লাগেনি। আসলে ইন্ডিয়ায় মানে যে খাবারটা আমরা আগে পেয়েছিলাম সেটার কিছুই নাই এখন। মানে কেমন জানি সবগুলো অন্যরকম হয়ে গিয়েছে, টেস্টও অন্যরকম। আমার কাছে খেয়ে আসলে খুব একটা ভালো লাগে নাই।
তবে হ্যাঁ, কলকাতার স্ট্রিট ফুডগুলো মোটামুটি ভালো। যারা স্ট্রিট ফুড খেতে পছন্দ করেন ওদের জন্য বলছি। ওখানে দামেও সস্তা আর স্ট্রিট ফুডগুলো বেশ ভালো। আর চা তো অসাধারণ, ওটা তো বলছি আমি বারবার। রাতের খাবার সেরে পরের দিন আমরা আবার বেরিয়ে পড়লাম, কারণ পরের দিনও আমাদের অনেকগুলো কেনাকাটা ছিল। তো রেডি হয়ে চলে গেলাম শ্রীলেদারে। শ্রীলেদার হলো এমন একটা জায়গা কলকাতার, এটা আসলে খুব নামকরা একটা জায়গা। এখানে যত ধরনের আপনার ব্যাগ, শুজ এইসব কালেকশনগুলো পাবেন। আর বাংলাদেশ থেকে যত বাঙালি আসে সবাই শ্রীলেদারাই আসে, কারণ এখানকার জুতোগুলো অনেক বেশি ভালো, কোয়ালিটিটা অনেক বেশি ভালো। আর এগুলো পরতে পরতে আপনি যত ইচ্ছা যেভাবে ইচ্ছা পরেন, এগুলো কিছুই হয় না। এটা হলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য শ্রীলেদারের জুতোর আর কি। তো আমরাও সবসময় যখন আমরা কলকাতায় আসি তখন শ্রীলেদারেই আসি। এখান থেকে জুতো, সবার জন্য জুতো এখান থেকে কেনা হয়। আমরা আর কোথাও যাই না, মানে জুতোর জন্য আর কি। তো আমাদের শপিং শেষ, এখন বিল করব। তো বিল করার পর আমরা আবার চলে গেলাম নিউ মার্কেটে, যেহেতু আমাদের ওখানেও অনেক কেনাকাটা আছে। তো আমরা আবার নিউ মার্কেটে চলে আসলাম। আর নিউ মার্কেটের এইরকম সামনে একটা জায়গা আছে, বিকেল থেকে দেখবেন এখানে অনেক অনেক লোকজন, মানে কেউ হাঁটছে, কেউ বসে আছে, কেউ চা খাচ্ছে, এরকম আর কি। খালি এরকম একটা জায়গা আছে। বিকেলটা অনেক সুন্দর আজকের। আর এখানে অনেক বেশি বাতাস আর এত বেশি ভ্যাপসা গরম এখানে, মানে একটু যে বাতাস লাগছে এটা যে কি ভালো লাগছিল আমার তখন। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা মোমোর শপে। এখানে বেসিক্যালি মোমো পাওয়া যায়, অন্যান্য কিছুও পাওয়া যায়, বাট মোমোটা এখানকার ভালো, যার জন্য ওরা মোমো খেতে এসেছে। আর আমি চিকেন ব্রোস্ট নিয়েছি। আর আসলে যখন হাঁটা হয় তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগে। তো আমরা এদিকে হাঁটছি, আবার একটু পরপর ব্রেক নিয়ে নিয়ে খাচ্ছিও এরকম। তো অ্যান্ড্রি বলছে অ্যান্ড্রির কিছু শপিং আছে, তো আমরা অ্যান্ড্রিকে নিয়ে চলে আসলাম একটু নিউ মার্কেটের ওই সাইডেই একটা শপিং মলে। ওখানে ও মানে শপিং করবে, ও কিছু নাকি কিনবে, কি টি শার্ট আর যা আছে হাবিজাবি এগুলো আর কি। তারপর আমরা চলে আসলাম একটা পেস্ট্রি শপে। এখানে অনেক রকমের পেস্ট্রি, যদিও আমি পেস্ট্রি খুব একটা আমার বেশি ভালো লাগে না, তবে দেখে আমার এত বেশি মন চাচ্ছিল খেতে, কি বলবো। তো কয়েকটা খাই নাই, মানে আমি একটাই পেস্ট্রি খেয়েছি। তো আমার কাছে খুব একটা ভালো লাগে না, যেটা সত্যি কথা। আর নিউ মার্কেটের এই যে এইসব জায়গা থেকে আপনার যত অর্নামেন্টস আছে অর্নামেন্টসগুলো কিনতে পারবেন মোটামুটি রিজনেবল প্রাইস, মানে মার্কেটের তুলনায় আর কি। যত এসি মার্কেটগুলো আছে এসি মার্কেটে কিন্তু অনেক বেশি প্রাইস, সেম জিনিসই পাবে, বাট আপনি যদি এরকম ফুটপাথ থেকে কিনেন তাহলে কিন্তু প্রাইসটা অনেক বেশি কম পাবেন। মানে 200-250-র মধ্যে অনেক সুন্দর সুন্দর ঝুমকা, অনেক কিছু পাবেন, অনেক কিছু। তো আমরা এখানে হাঁটছি এখন। আসলে দুপুরবেলা তো গরমটা অনেক বেশি, মানে এখানে কি বলবো, হাঁটাটা অনেক টাফ হয়ে যাচ্ছে। আমি যেহেতু আরও মাস্ক পরেছি, তো অনেক বেশি গরম এখানে। তারপরে এই গরমের মধ্যেও অনেক টুকটাক করে অনেক কিছুই আমরা কিনে ফেলেছি। এখানে অনেক কিছুই আছে কেনার মতো। আর আরিয়ান, অ্যান্ড্রি, ওর পাপা, ওরা একটু পরপর এই যে জুস, তারপরে কোন, এখানকার কোনটা আবার অনেক বেশি মজা, এগুলোই খাইতেই আছে একটু পরপর। আর আমি তো একটু পরপর শপিং করছি। আর এখন আমরা চলে এসেছি শ্রীরাম মার্কেটে। শ্রীরাম মার্কেট মোটামুটি এটা অনেক জনপ্রিয় একটা মার্কেট। এখানে সব কিছুই পাবেন, মানে মেয়েদের থ্রি পিস, জামা, লেহেঙ্গা যা যা আছে সব কিছুই পাবেন। যদিও আমার এরকম কোনো কিছু কেনার নাই, আমি তেমন একটা কিছু কিনিনি। আমি কতগুলি জুতো কিনেছি, যেগুলো মানে আমার কথা হলো, মানে যেগুলো বাংলাদেশেই পাওয়া যায় সেগুলো কিনে কি লাভ। তো যেটা পাওয়া যায় না সেটা কিনি। তো আমি কয়েকটা জুতো কিনেছি, অনেক পেয়ার, মানে প্রায় 7-8 পেয়ার জুতো কিনেছি, যেগুলো পাওয়া যায় না এখানে। আর ওর বাবা তো দেখেন এখানে একদম শুয়ে ইচ্ছা মতো মাসাজ করছে, মাসাজ চেয়ারে বসে বসে খুব আরামে। আর এইদিকে অ্যান্ড্রি বলছে ও ফিশ স্পা করবে, মানে ওর যেহেতু অনেকক্ষণ হেঁটেছে, পাও ব্যথা করছে, আর ওইটা করবে। আমার কাছে কেমন জানি লাগছিল, মানে মাছগুলো ওর পায়ের উপরে কেমন যে করছিল। তো এটা নাকি ফিশ স্পা, এটা নাকি পায়ের জন্য অনেক বেশি ভালো। তো আমি জানি না আসলে এটা সম্পর্কে, আমি কখনো করি নাই অ্যান্ড করবো না। আমার কাছে কেমন জানি খুব ভয় লাগে, বাট অ্যান্ড্রি এমনভাবে বসেছিল মনে হচ্ছে খুব নর্মাল, কিছুই হচ্ছিল না। আমরা চলে আসলাম মোমো অন দ্য মুভে। এখানের কুলফিটা অসাধারণ ছিল কুলফিটা। তো তারপর আমরা সন্ধ্যায় বেরিয়ে একটু মালাই চা খেলাম, মালাই চাটাও খুবই ভালো ছিল।
আমার খুব ইচ্ছা ছিল মানে কলকাতায় গিয়ে মালাই চা খাবো, সেটাও খেয়ে ফেললাম আলহামদুলিল্লাহ। তার পরের দিন আমরা চলে আসলাম মাদার্স ওয়েক্স মিউজিয়ামে। আর এখানে আসার পুরোটা প্ল্যান ছিল অ্যান্ড্রির। এই মিউজিয়ামটা অ্যান্ড্রির খুবই পছন্দের, আমরা আগেও এসেছি। তো আগে তখন ও ছোট ছিল, তো এখন জিদ করলো যে এখন আসবে মাদার্স ওয়েক্স মিউজিয়ামে। অনেক সুন্দর, ভেতরটা অনেক সুন্দর। আমি যাচ্ছি এখন, আপনারা তো দেখবেনই, অনেক সুন্দর। কলকাতায় আসলে দেখার মতো অনেক কিছুই আছে, বাট সমস্যা হলো মানে লোকেশনগুলো অনেক দূরে। যেমন এই যে আমরা এই মিউজিয়ামটাতে আসলাম, এটা কিন্তু আমাদের হোটেল থেকে অনেক দূরে, মানে প্রায় আমাদের সারাদিনই লেগে গিয়েছে এখানে আসা যাওয়া ওই রকম। আজকে শুধু আপনি এই প্রোগ্রামটাই করতে পারবেন, এখানে অন্য কোনো প্রোগ্রাম হবে না, এরকম আর কি। মানে টাইম মেলানো আসলে যায় না। তো যার জন্য আপনি যদি বেশ কয়েকদিন থাকেন, মানে 8-10 দিন যদি থাকেন, তাহলে মোটামুটি অনেক জায়গায় ঘুরে দেখতে পারবেন কলকাতায়। এখানের টিকিটও কিন্তু ভালোই দাম, মানে পার পারসন 500 রুপি করে। তো আপনি 500 রুপি দিয়ে মোটামুটি যত দেশের সেলিব্রিটি আছে, বিখ্যাত সেলিব্রিটি এবং বিখ্যাত মানুষজন যারা আছে, সবাইকে দেখে ফেলতে পারবেন। তো আসেন, আমরা ঢুকে পড়েছি কিন্তু মাদার ওয়েক্স মিউজিয়ামে। আমি কিন্তু আগেও এসেছি এখানে, আমার মোটামুটি পরিচিত একটা জায়গা। তারপরও আমার মনে হচ্ছে যতবারই আসি ততবারই আমার এটা ভালো লাগবে। কেমন জানি জায়গাটা অনেক বেশি ভালো লাগে, ওদের দিকে তাকাই থাকতেই আমার ভালো লাগে। আমি ঢুকেই এখানে দেখেন এগুলোর মানে যত বিখ্যাত মানুষজন আছে, এত সবের নাম তো আসলে বলতে পারবো না, তবে পেছনে সবার নাম লেখা আছে, ওদের নাম, জন্ম তারিখ, মৃত্যু তারিখ, মানে যখন যখন হয়েছে সব কিছুই লেখা আছে। তো আপনারা যদি জানতে চান তাহলে সব কিছুই জানতে পারবেন, কারণ ওদের সব কিছুই আছে ডিটেলে, একদম ওরা লিখে রেখেছে এগুলো। তো আমি আর ডিটেলে বলছি না, তবে এত মানুষজনকে তো আসলে চেনা যায় না, এমনি দেখা আর কি। যাদেরকে হয়তো পরিচিত যারা আমাদের আছে তাদেরকে তো চিনি, তাদেরকে তো দেখি, কিন্তু অনেকগুলো আছে অপরিচিত, মানে চিনি না, কিন্তু ওনারা অবশ্যই বিখ্যাত মানুষ, তার জন্যই তো আছে। এখানে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আছে। তো তারপর এই যে কাজী নজরুল ইসলাম আছে, তারপরে ওই পাশটাতে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, দেখেন একদম মনে হচ্ছে জীবন্ত বসে আছে, খুব সুন্দর। মানে দেখতে যখন আপনি সরাসরি দেখবেন এটা অনেক বেশি ভালো লাগে। তারপর এই যে আমরা ঘুরছি সবাই মিলে আর দেখছি এই বিখ্যাত বিখ্যাত মানুষগুলোকে আমরা এখানে দেখছি, আর চিন্তা করছি যে দেখো মানে কত সুন্দর করে ওদেরকে রেখেছে। আসলে অন্যরকম লাগে এখানের ভেতরে যখন আপনি ঢুকবেন, তখন কেমন ফিলিংসটা কেমন জানি অন্যরকম হয়। তো এই যে এখানে সব খেলার পাগল যারা আছে সবাই আছে এখানে। এই যে আপনার কি বলবো, এগুলো নাম কি, আমি তো আসলে তো খেলা টেলা দেখি না, নামগুলো মুখে আসছে না আমার, বলতেও পারছি না। তো এখানে ফেমাস যারা আপনার প্লেয়াররা আছে সবার, মানে সবাই আছে। তারপর এইদিকে একটা সুন্দর একটা জায়গা আছে, আর এখানে দেখেন মেসি আছে, তারপর রোনালদো, এই যে যারা যারা আছে আর কি ওরা আছে। ওখানে আরিয়ানরা ছবি টবি তুলছে, ও তো আবার খুব বেশ খেলার পাগল। তারপরে এখানে আমাদের লতা মঙ্গেশকর জি আছে, মান্না দে আছেন, আরও অনেকেই আছেন, আসলে এতজনকে তো আমি চিনি না। আর পেছনে গিয়ে আসলে দেখে বলাটাও পসিবল না, তো যার জন্য বলতে পারছি না আর কি। তবে এখানে একটা ইন্টারেস্টিং একজন সেলিব্রিটি আছেন, তাদেরকে এই যে এখানে মান্নাদের দেখেছেন, এই যে মান্নাদের নাম সব কিছু লেখা আছে, আপনার মানে চাইলে ওখান থেকে গিয়ে জানতে পারবেন আর কি, এরকম। তো যেটা বলছিলাম যে এখানে একজন আমার খুব পছন্দের একজন ডাইরেক্টর আছে, তার ওয়েক্সও কিন্তু এখানে আছে। তো ওইটা আমি দেখাবো আপনাদেরকে একটু পর, যখন এই যে চলে আসছে, আমি বলতে বলতেই চলে আসছে। এটা হলো ব্যোমকেশ বক্সী যিনি করেছেন, যে ডাইরেক্টর, এটা হলো এই যে উনি হলো যত ব্যোমকেশ বক্সী, ফেলুদা, মানে যেই মুভিগুলো করেছে উনি করেছে আর কি। ওনার নাম হলো সত্যজিৎ রায়, আমার খুবই খুবই পছন্দের একজন মানুষ। তো আমি তার সাথে দাঁড়িয়ে ছবি ভিডিও সব করেছি, কারণ আমার খুব পছন্দের একজন ডাইরেক্টর আর কি উনি। আর আমি তো মোটামুটি ফেলুদা, তারপর
আর ওনার মোটামুটি যত মুভি আছে মোটামুটি আমি সব দেখেছি, সবগুলো হয়তো দেখিনি, তবে মোটামুটি ভালোই মুভি দেখেছি ওনার, সত্যজিৎ রায়ের। আর এখানে তো দেখেন মাইকেল জ্যাকসন আছে, আর আমার অ্যান্ড্রি তো মাইকেল জ্যাকসনের একদম ভক্ত। আর এখানে কিন্তু আপনার একটা মজার জিনিস আছে যে এখানে যেই রুমে আপনি ঢুকবেন, ধরেন এদিকে আপনার মাইকেল জ্যাকসন আছে, মাইকেল জ্যাকসনের একটা মিউজিক ওরা দিয়ে রাখবে, মানে যেন আপনার বুঝতে সুবিধা হয়, মানে ওর ফেমাস কোনো গান বা কিছু মিউজিক দিয়ে রাখবে এরকম। তো এখানে অনেক মিউজিকের ব্যবস্থাও আছে, মানে অনেক ভালো লাগে এখানে আসলে। যখন আপনি আসবেন অনেক ভালো লাগে। আর অনেককে তো আমি চিনিও না আসলে, এই যেমন এই নায়কটাকে আমি চিনি না, প্রথমে শাহরুখ খান মনে করেছিলাম, তারপর আরিয়ান বললো যে না না এটা শাহরুখ না, কে জানি এটা নাম বললো, আমার ঠিক মনেও আসছে না। এখানে আমি মজা করে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। আর এই মিউজিয়ামটা আসলে অনেক বড়, আর এখানে যত বিখ্যাত ক্যারেক্টারগুলো আছে সবগুলোরই ওয়েক্স এখানে আছে, আপনারা দেখতে পারবেন। এতগুলো ওয়েক্সের নাম কিন্তু বলা সম্ভব না, মানে এতগুলো সেলিব্রিটি, ওদের নাম বলা আসলে পসিবল না, তাই বলছি না, শুধু দেখাচ্ছি। এখন আমি যেখানে ঢুকছি সেখানে ঢুকলে আপনার মানে গা ছমছম করবেই, এটা একদম 100% এটা হলো একটা হন্টেড হাউস। এখানেও আপনার হরর যত ক্যারেক্টার আছে, যত ভালো ভালো হরর মুভিগুলো আছে, ওখানকার ক্যারেক্টারগুলো দিয়ে এখানের ওয়েক্সগুলো তৈরি করা। আর এখানে যখনই আপনি এই রুমটাতে ঢুকবেন, মানে এখানকার যে হরর মিউজিকগুলো থাকে না, ওখানে পুরোটা লাগানো, আর মানে গা যে কী পরিমাণে ছমছম করে আল্লাহ। আর এদের পাশে বসে আমি মজা করে ছবিও তুলেছি। আর এটা যেহেতু কলকাতায় করা, তো সেহেতু এখানে কলকাতার অনেকগুলো ক্যারেক্টার এখানে আছে, মানে অনেকগুলো বিখ্যাত মানুষের ওয়েক্স করা আছে, ওগুলো আমি চিনতে পারছি না আসলে, হয়তো ওনারা চিনবেন। আর এই যে দেখেন এখানে অ্যাভেটার ও আছে, দেখতে একদম হুবহু দেখতে অ্যাভেটারের মতো, কিন্তু এত সুন্দর লাগে এগুলো দেখতে। তারপরে এই যে দেখেন এই কোই মিল গিয়ার, ওই যে ওই ক্যারেক্টারটা, এটা আমার খুব মানে মজা লাগে, এখনও মজা লাগে এই মুভিগুলো আসলে দেখতে, এত সুন্দর লাগে। তারপর এই যে দেখেন মোটু পাতলু, দেখেন কি সুন্দর সুন্দর মোটু, কি আদর, মোটু পাতলু আছে এখানে, এত কিউট লাগতেছে এগুলোকে। এগুলো আসলে মানে যখন সরাসরি দেখবেন খুব মজা লাগে, মনে হয় যে সেই কার্টুনের যে একটা ওয়ার্ল্ড আছে ওখানে চলে গিয়েছি আমরা, মানে ইচ্ছা হয় যে ওদের সাথে বসে কথা বলি, এরকম আর কি, মানে খুব সুন্দর, খুব মজা লাগে, বাচ্চারা খুব মজা পাবে ওখানে গেলে। আসলে আমি নিজেই তো খুব মজা পাচ্ছি, যেটা সত্যি কথা, বাচ্চারা তো পাবেই, হ্যাঁ এই আর কি। আর এখানে দেখেন মিস্টার বিন আছে, এখানে মিস্টার বিন যেভাবে দাঁড়িয়ে আছে আরিয়ানও সেভাবে ছবি তুলছে, এগুলো আসলে খুব মজা লাগে আমার। তারপরে এই যে দেখেন এখানে এটা কি জানি একটা কার্টুন, অনেক ফেমাস একটা কার্টুন, আর এটা তো নন্টে ফন্টে, এটা আমি অনেক দেখেছি, অনেকগুলো এপিসোড দেখেছি। তারপর দেখেন আমার সবচেয়ে পছন্দের ডোরিমন, তারপরে এই দেখেন স্পাইডারম্যান। তারপর এখানে এটা কি, এটা পাওয়ার রেঞ্জারের, মেবি পাওয়ার রেঞ্জার। আমাদের মিউজিয়াম পুরোটা ঘোরা শেষ, একদম পুরোটা দেখে ফেলেছি ভালোভাবে একদম। এখন আমরা রুফটপে যাব। মিউজিয়াম দেখা শেষ করে আমরা চলে গেলাম রুফটপে। এখানে রুফটপে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, এবং রুফটপে সুন্দর একটা জায়গা আছে, স্পেস আছে বসার, যেখান থেকে আপনি সুন্দর কিছু ভিউ দেখতে পারবেন। এখানে আমরা আগেও এসেছি, তো বাট দুপুরবেলা এখানে অনেক সুন্দর লাগে, যদিও অনেক বেশি গরম, বাট তারপরেও খুব বেশি গরম হলেও রেস্টুরেন্টের ভেতরে এসে বসতে পারবেন। তো আমরা কিছু খাবারও অর্ডার করেছি, যেহেতু আমরা খুবই ক্ষুধার্ত, দুপুরবেলা কোনো কিছু খাইনি, চিন্তা করছি যে আমরা এখানে এসেই খাবো, তো এখানে এসেই আমরা খাচ্ছি, এই আর কি। তো এখানকার আসলে একটা জিনিস আমার কাছে খুব মজার লেগেছে রেস্টুরেন্টের, সেটা আপনাদের সাথে শেয়ার করে একটু। সেটা হলো নর্মালি আমরা যখন বাংলাদেশে খাই তখন দেখা যাচ্ছে কোনো কিছু আমরা পার্সেলে নিয়ে যাব, মানে কিছু বেঁচে গিয়েছে আমাদের খাবার, তখন আমরা পার্সেলে নিয়ে নিই, তো ওরা কী করে সুন্দর করে পার্সেলে দিয়ে দেয়। বাট এখানে এমন একটা বাজে জিনিস, আমাদের কিছু খাবার বেঁচে গিয়েছিল, তো আমরা বললাম যে এটা আমাদেরকে পার্সেলে করে দেন। ওরা পার্সেলে করে দেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করলো, মানে আমরা তো পার্সেলে করে দিব, বাট পার্সেলের এক্সট্রা চার্জ লাগবে, মানে 10 রুপি আপনার পার্সেলের জন্য দিতে হবে, তারপর আপনাকে পার্সেলে করে দিবে। এটা কোনো কথা হইতে পারে বলেন তো? মানে 10 টাকা একটা প্যাকেট কিনে নিতে হবে ওদের কাছ থেকে, তারপরে আপনাকে তারা পার্সেল করে দিবে। মানে কেমন বাজে একটা ব্যাপার বলেন। মানে এই জিনিসটা না আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে,
কী বলবো আর। তো তারপর আমরা চলে আসলাম সঙ্গীত বাংলার অফিসে। এখানে আরিয়ানের একটু কাজ ছিল, ওর মিউজিক নিয়ে কোনো একটা কাজ মেবি। তো আমরাও এসেছি, আমরা এখানে বসেছি, ওর মতো কথা বলছিল। আমরা এখানে বারান্দায় এসে অনেকক্ষণ, এত সুন্দর পুরো কলকাতা দেখা যাচ্ছিল এখানকার মানে রুফটপ থেকে। এখন আমরা চলে আসলাম সাউথ সিটি মলে। সাউথ সিটি মলটা হলো ওখান থেকে আসতেই পড়ে আর কি, মানে মাদার্স ওয়ার্কস মিউজিয়াম থেকে আসার পথে এটা পড়ে। এটাও দূরে, মোটামুটি নিউ মার্কেট থেকে অনেক দূরে। তো আমি তো প্রথমে এসে এই চকলেটের উপর আমার চোখ চলে গেছে, যদিও আমি কিন্তু খুব মানে চকলেট লাভার না, বাট তারপরও আমার দেখে এত পরিমাণে লোভ লাগছিল এগুলো, আমি বললাম যে না, এগুলো আমি কিনবই। তো এগুলো হলো এখানে পার কেজি 1000 রুপি করে পার কেজি। আপনি চাইলে অল্প অল্প করে সবগুলো মিলিয়ে নিতে পারবেন। তো আমিও এভাবেই নিয়েছিলাম, মানে অল্প অল্প করে নিয়ে মিক্স করে একটা প্যাকেটে করে নিয়েছিলাম আর কি। সুন্দর, মানে খেতে কেমন তেমন আমি জানি না, আমার এত সুন্দর লাগছিল আমি নিয়েছি। তো চকলেটগুলো খুব বেশি যে ভালো তাও আমি কিন্তু বলবো না, আমার কাছে দেখে যতটুকু লোভনীয় মনে হয়েছে ততটুকু লোভনীয় কিন্তু না। আমি কিন্তু এসে খেয়েছি মানে হোটেলে এসে, বাট আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, কিন্তু ওই দেখতে সুন্দর লাগছে ওই আর কি। তো এগুলো আমি ওদেরকে বললাম যে আপনি একদম অল্প অল্প করে আমাকে সবগুলো থেকে, এখানে যা আছে মোটামুটি সবগুলো থেকে আপনি আমাকে অল্প অল্প করে দেন, আমি মিক্স করে নেব এটা। আর যারা চকলেট লাভার আছেন তারা অবশ্যই এই যে সাউথ সিটি মলে এসে এই মানে শপটা ভিজিট করতে পারেন, কারণ এখানের মতো চকলেট আমার মনে হয় না কোথাও পাবেন বলে। আর যারা চকলেট লাভার আছেন তারা তো এই সবে এসে মোটামুটি ছিঁড়া পাগল হয়ে যাবেন। চকলেট মানে এত চকলেট, কিভাবে কি করবেন, কিভাবে নেবেন, মানে অনেক চকলেট এখানে, অনেক চকলেট। এই যে আমি চকলেট নিয়েও নিয়েছি, কি সুন্দর একটা আমাকে বক্সে করে দিয়েছে, মানে আমি এটা পেয়েই আমি খুশি, আমার আর কোনো কিছু লাগবে না, এরকম একটা অবস্থা আর কি। আর আমার জামাই একটু পরপর বলতেছিল, দেখেছো মানে 1000 রুপির তোমাকে চকলেট কিনে দিয়েছি, মানে ওইটা ও শুধু একটু পরপরই বলছে, তুমি আর কোনো কিছুই নিবা না, তুমি অনেকগুলো জিনিস নিয়ে নিয়েছো, চকলেট কিনে ফেলেছো, এখন আর কিছু কিনবা না। ও শুধু আমাকে এটা বলে বলে খেপাচ্ছে। এরপর আমরা চলে আসলাম ফুড কোর্টে, মানে সাউথ সিটি মলের ফুড কোর্টে। এখানকার ফুড কোর্টটা অসাধারণ। তারপর ম্যাকডোনাল্ড থেকে আমরা অনেক কিছু নিয়ে নিলাম, মানে বার্গার, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, কোনটা অনেক বেশি টেস্টি ছিল, অনেক বেশি টেস্টি। তারপর আমরা চলে আসলাম আবার নিচের ফ্লোরে আমরা এখানে অ্যান্ড্রি কি যেন একটা দেখেছে, ওখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে, টাইম জোন মেবি। এখানে হলো প্লে জোন, মানে এখানে ছোট বাচ্চাদের আর কি, বড়রাও খেলছে, এখানে অনেকগুলো গেম আছে। এটা হলো মেনলি প্লে জোন, তো ও এখানে খেলবে। আচ্ছা, এখানে তো দেখতেই পাচ্ছেন অনেক কিছুই আছে, আর অনেক ভিড়, মানে এত বেশি ভিড় বলার মতো না। পুরো মার্কেটে যত লোক নাই এখানে তত লোক, এরকম অবস্থা। কিন্তু গেমগুলো মজাই হবে, আমার মনে হচ্ছে গেমগুলো মজাই হবে, বেশ মজা হবে। তো অ্যান্ডি তো অ্যাজ ইউজুয়াল এখানে খেলবে, আর ওর বাবা টিকিট করছে, ও খেলবে, আর আমি আর আরিয়ান আমরা বাইরেই দাঁড়িয়ে আছি। আর সাউথ সিটি মলটা বেসিকলি হলো পশ যারা আছে, একটু পশ লেভেলের তাদের জন্য। যারা নর্মাল আমাদের মতো আছে, মানে সব কিছুই কেনাকাটা করে, তাদের জন্য না। কারণ আমি বলি, অনেকে আছে ব্র্যান্ডেড জিনিসপত্র ছাড়া পরে না, অনেকে আছে না, তো বেসিক্যালি এটা তাদের জন্য। মানে তারা আসলে খুব বেশি মজা পাবে। এখানে শার্ট প্যান্ট বলেন সব কিছু এখানে ব্র্যান্ডেড, মানে যত সব দেখতে পাচ্ছেন সবগুলোই ব্র্যান্ডেড সব এখানে, এই আর কি। তো আমি মোটামুটি কিছু কিনি নাই, কারণ এখানে এত দাম কিনা পসিবল না, সত্যি কথা। আমি বাইরে এসে একটা জুস নিলাম। আমরা এখন হোটেলের দিকে রওনা দিয়ে দেবো। আজকে কিন্তু আমাদের মানে শেষ, মানে কলকাতা শহরে আজকে আমাদের শেষ দিন। আর এখানকার তান্দুরির চা সম্পর্কে হয়তো অনেকেই জানেন, তো আমিও জেনেছি যে এখানকার মানে তান্দুরি চাটা অনেক বেশি মজা। তো আমি কখনো খাইনি কিন্তু, তো আজকে চিন্তা করলাম যে আজকে যেহেতু আমাদের এখানকার মানে কলকাতায় শেষ দিন, তো তান্দুরি চাটাও খেয়ে ফেলি, না হয়তো কালকে সকালে চলেই যাব, তো আর তো খাওয়া হবে না। তারপর এই শেষ দিনে, মানে আজকে শেষ দিন, আমরা সন্ধ্যায় চিন্তা করলাম যে আরেকটু শপিংয়ে যাই, টুকটাক যা আছে কিনে ফেলি। তো টুকটাক আমরা মোটামুটি টুকটাক আর কি যা যা আছে কিনলাম। শেষ দিনেও আমরা মোটামুটি অনেকগুলো শপিং করেছি, এই যে শ্যাম্পু ট্যাম্পু যা যা হাবিজাবি আছে আর কি ওগুলো।
আর দেখেন এখানে কলকাতা শহরের জ্যাম দেখেন, এখানে যে জ্যাম নেই তাও না, কিন্তু আমাদের মানে চিটং মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের চিটং অনেক পরিষ্কার, অনেক সুন্দর। এবার কলকাতায় এসে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। ওকে গাইস, এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর থ্যাংক ইউ সো মাচ, সবাই আমাকে এত এত সাপোর্ট করেছেন। আপনারা সাপোর্ট না করলে হয়তো আমি এত দূর আসতেও পারতাম না। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আর সবাই এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।